অনার্স তৃতীয় বর্ষের ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে মেকানিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আপনাদের সাথে আমি আছি সুদীপ্ত, এবং আজকের এই ভিডিওতে আমরা অনার্স তৃতীয় বর্ষের মেকানিক্সের যে ম্যাথটি নিয়ে আলোচনা করব, সেই ম্যাথের প্রশ্নটি আমরা একবার পড়ে নেই। একটি বস্তু কোনো সরল রেখা বরাবর চলে, যেখানে বস্তুর অবস্থান x = a cos nt প্লাস b sin nt। প্রমাণ করো এটি 2π/n দোলনকাল বিশিষ্ট সরল দোলন গঠন করে এবং এর সঞ্চার সীমা হচ্ছে a² + b²। তো আমরা এটির সলিউশন বের করব। তো প্রথমতই আমরা যে সমীকরণটি দেওয়া রয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি একটি সমীকরণ দেওয়া রয়েছে, সেই সমীকরণটি আমরা লিখে ফেলব। এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে এত দোলনকাল বিশিষ্ট একটি সরল দোলক গঠন করে। এখন এই যে x রয়েছে, যে সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণকে x এর সাপেক্ষে দুবার অন্তরীকরণ করতে হবে। তো এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে কিসের জন্য আমি দুবার অন্তরীকরণ করব, এবং আমি কিভাবে প্রথমত বুঝবো যে এটাকে দুবার অন্তরীকরণ করতে হবে। তার জন্য আমরা যে বিষয়টি মাথার মধ্যে রাখবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে প্রমাণ করতে হবে এটি 2π/n দোলনকাল বিশিষ্ট একটি সরল দোলক গঠন করে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এত দোলনকাল বিশিষ্ট, তো আমরা সরল দোলকের যে সমীকরণটি, সেই সমীকরণটি আমরা এখানে একবার লিখে নেই। d/dt² of x হচ্ছে -ω²x। এই আকৃতির যত সমীকরণ পৃথিবীতে রয়েছে সেগুলো হচ্ছে সরল দোলকের সমীকরণ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে x কে দুইবার অন্তরীকরণ করা হচ্ছে t এর সাপেক্ষে, তাই এখানে আপনাকে লিখতে হবে t এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করে পাই। তো আমরা লিখলাম t এর সাপেক্ষে দুবার অন্তরীকরণ করে পাই। তো প্রথমত আমরা যখন এই x কে যখন অন্তরীকরণ করব, এটি হয়ে যাবে d/dt of x। এখানে এত a আমরা জানি cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x। যেহেতু এটি x নয়, তাই এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, এটি হয়ে যাবে n। তারপর সূত্র অনুযায়ী এখানে প্লাস দিলাম আমরা প্লাস b। cos x এর সূত্র হচ্ছে sin x এর সূত্র হচ্ছে cos x অর্থাৎ cos nt, এবং এই n টিকে আবার অন্তরীকরণ করলে হবে, এটি হয়ে যাবে n। তো এটাকে আমি একটু সুন্দর করে সামনে একসাথে লিখি, -an sin nt প্লাস bn cos nt। এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করে নিব। করব। সো এখন লিখবেন, দেখেন এখানে -an রয়েছে, এটা আমরা লিখে দিলাম। এখানে sin x এর অন্তরীকরণ হচ্ছে শুধু cos x, তাহলে cos x অর্থাৎ nt, কিন্তু যেহেতু এটি x নয়, এটাকে অন্তরীকরণ করলে হবে n। bn cos x এর অন্তরীকরণ হচ্ছে এই -sin nt into n। তো একই সাথে যদি আমরা এটাকে লিখি, তাহলে এটি হয়ে যাবে -an² cos nt -bn² sin nt। এখন এই উভয় পক্ষ থেকে আমরা n² কমন নিয়ে নিব, -n² কমন নিব। এটি এখানে আরেকটি প্রশ্ন, আমি -n² কিসের জন্য কমন নিব, আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করব। অর্থাৎ সমীকরণের সামনে প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে -ω² রয়েছে, -ω²x, তাই মাইনাস আমরা কমন নিয়ে নিব। তাহলে এখানে থাকবে a cos nt প্লাস b sin nt। তো আমরা প্রশ্নটা একবার দেখে নিচ্ছি। এখানে যে x এর যে ভ্যালুটি ছিল, এখানে x এর ভ্যালু কিন্তু ছিল a cos nt প্লাস b sin nt। তাহলে এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি x, তাহলে হয়ে যাবে -n²x। তাহলে আমাদের টোটাল লাইনটি কি দাঁড়ালো? আমাদের টোটাল লাইনটিকে ক্যালকুলেশন করার পরে দাঁড়াবে তো আমরা
দেখতে পাচ্ছি এই যে সমীকরণটি, এটি হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সরল দোলকের যে সমীকরণটি আমি লিখেছিলাম যে dt স্কয়ার অফ x ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x, এই সমীকরণের মতো। সো আমরা লিখব যে এটি, সুতরাং এটি একটি সরল দোলক গঠন করে। সো আপনাকে এখানে বিষয়টি লিখতে হবে, সুতরাং এটি একটি সরল দোলন গতির সমীকরণ নির্দেশ করে। আমরা এই যে সরল দোলক গতির যে সমীকরণটি আমরা এখানে লিখেছিলাম যে dt স্কয়ার অফ x ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার x, এটি হচ্ছে একটি সরল দোলকের সমীকরণ এবং এর দোলনকাল সমান হচ্ছে 2π/√n স্কয়ার, অর্থাৎ এখানে এটা ওমেগা স্কয়ার হবে, অর্থাৎ 2π/ওমেগা স্কয়ার। এর মানে হচ্ছে এখানে এই যে মান দেখতে পাচ্ছি আমরা, মাইনাস ছাড়া যে ভ্যালুটি থাকবে সেটি নিচে চলে আসবে এবং উপরে হবে 2π। সো এখানে আমরা যে সমীকরণটি বের করেছি সেখান থেকে কিন্তু আপনাকে এই দোলনকাল বের করতে হবে। আমরা লিখব দোলনকাল। সো উপরে ছিল 2π এবং নিচে ছিল √ওভার দিয়ে এখানে যে মানটি থাকবে সেটি, অর্থাৎ n স্কয়ার। তাহলে আমাদের লাইন চলে আসলো, এই মানটি চলে আসলো। সো আমাদের প্রথম অংশ এখানে প্রমাণ হয়ে গেল, কারণ আমাদের প্রথম অংশটি কি ছিল একবার দেখে নিচ্ছি আমরা, যে প্রমাণ করো এটি 2π/n দোলনকাল বিশিষ্ট সরল দোলক গঠন করে। সো প্রথম অংশ এখানেই শেষ। এখন আমরা বের করব যে এর সঞ্চার সীমা এত। সঞ্চার সীমা বলতে আমরা চিত্রটি একটু লক্ষ্য করি, আমি এখানে একটি চিত্র এঁকে দিচ্ছি। দেখেন এটি হচ্ছে একটি বার, এটি হচ্ছে একটি বার, এখানে আমি একটি চিত্র আপনাদেরকে এঁকে দিই। এটা হচ্ছে একটি বার এবং এখানে আমি একটি দড়ি ঝুলিয়ে দিলাম, এটা হচ্ছে একটা বস্তু। এটাকে যদি আমরা এভাবে দুলাতে থাকি তাহলে এটি এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে সঞ্চার সীমার সর্বোচ্চ বিন্দু এবং এই বিন্দুটা হচ্ছে সঞ্চার সীমার সর্বোচ্চ বিন্দু। এখন লক্ষ্য করেন এই বিন্দুতে যখন বস্তুটি যাবে তখন সেখানে বেগ কিন্তু 0 হবে। এই বিন্দুতে যখন বস্তুটি যাবে তখনও কিন্তু বেগ 0 হবে। এই বেগ 0 হওয়ার কারণে কিন্তু বস্তুটি আবার বিপরীত দিকে ফিরে আসছে। যদি এখানে বেগ 0 না হতো তাহলে বস্তুটি কিন্তু কোনোভাবেই তার বিপরীত দিকে ফিরে আসতে পারতো না। সো এখানে আপনাকে মনে রাখতে হবে যে সঞ্চার সীমার সর্বোচ্চ বিন্দুতে বেগ সর্বদাই 0 হবে। সো আমরা এখানে লিখে ফেলবো যে সঞ্চার সীমার সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে 0। এই লাইনটাকে অবশ্যই আমরা একটু লক্ষ্য করি। আমাদের যে সমীকরণ, এই সমীকরণে বাম দিকে কিন্তু x ছিল। সো এই xটাকে কিন্তু অন্তরীকরণ করতে হবে এবং এই xটাকে অন্তরীকরণ করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভ্যালু কিন্তু আমাদের এসেছিল, আমরা এটাকে একটু সিলেক্ট করে দিচ্ছি। এই যে dx/dt, এই dx/dt কিন্তু কোনোভাবেই তার বিপরীত দিকে ফিরে আসতে পারতো না। সো এখানে আপনাকে মনে রাখতে হবে যে সঞ্চার সীমার সর্বোচ্চ বিন্দুতে বেগ সর্বদাই 0 হবে। সো আমরা এখানে লিখে ফেলবো যে সঞ্চার সীমার সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে 0। এই লাইনটাকে অবশ্যই আপনাকে লিখতে হবে। সঞ্চার সীমার প্রান্ত বিন্দুতে অথবা সর্বোচ্চ বিন্দুতে আপনি যা মন চায় লিখতে পারেন বেগ, এবং আমরা জানি বেগকে ddt of x দ্বারা প্রকাশ করা হয় এবং এখানে বেগ হচ্ছে 0। সো আমাদের যে 1 নং সমীকরণটি ছিল, আমরা যে 1 নং সমীকরণটি আমরা একটু লক্ষ্য করি, আমাদের যে সমীকরণ, এই সমীকরণে বাম দিকে কিন্তু x ছিল। সো এই xটাকে কিন্তু অন্তরীকরণ করতে হবে এবং এই xটাকে অন্তরীকরণ করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভ্যালু কিন্তু আমাদের এসেছিল, আমরা এটাকে একটু সিলেক্ট করে দিচ্ছি। এই যে dx/dt, এই dx/dt কিন্তু বেগ, বা এই dx/dt এটি কিন্তু বেগ এবং এটির মান কিন্তু ছিল এই অংশ। সে আমরা বলতে পারি যেহেতু বেগ ইকুয়াল টু 0, তার মানে এই সম্পূর্ণ অংশের মান হচ্ছে 0। সো আমরা সরাসরি এই ভ্যালুটি এখানে বসিয়ে দিব, অর্থাৎ এখানে আমরা বসাবো -an sin nt প্লাস bn cos nt ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমরা লিখতে পারি যে bn অথবা -an sin nt ইকুয়াল টু হচ্ছে -bn cos nt। এখন আমরা sin আর cos কে একদিকে নিয়ে আসবো এবং উভয় পক্ষ থেকে আমরা n কে বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি sin nt ডিভাইডেড বাই cos nt ইকুয়াল টু হচ্ছে b/a, কারণ মাইনাস বাদ এবং n বাদ, তাহলে ঠিক এভাবে একটি মান চলে আসবে। তো দেখেন আমরা পেয়ে গেলাম sin বাই cos মানে হচ্ছে tan, তাহলে tan nt ইকুয়াল টু হচ্ছে b/a। এখন আমাদের কাজ হচ্ছে সঞ্চার সীমা বের করতে হবে। তো আমাদের প্রশ্নটা আমি এখানে একটু ছোট করে উপরে লিখে দিচ্ছি, আপনারা কিন্তু এটা লিখবেন না। cos ইকুয়াল টু হচ্ছে x ইকুয়াল টু a cos nt প্লাস
বি সাইন এনটি। সো এই লাইনটা আমি লিখলাম এই কারণে, কারণ এই অঙ্কটি সমাধান করতে হলে আপনাকে এই কস এনটি এবং সাইন এনটির মান বের করতে হবে। সো আমরা এখানে যদি একটি সূত্র আঁকি বা পিথাগোরাসের যে সূত্রটি রয়েছে সেটির সাহায্যে আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে দেখেন মান রয়েছে 10 এর, আমরা জানি 10 সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই অতিভুজের ভ্যালু আপনারা নিজে নিজে বের করবেন, এটি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো যেহেতু এখানে a cos nt এবং b sin nt রয়েছে, তার মানে আপনাকে এখানে cos nt এবং sin nt এর মান বের করতে হবে। সো আমরা লিখব এখানে cos nt। আমরা জানি cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি হচ্ছে a, অতিভুজ হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং sin nt, sin এর সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন আপনার একটি মাত্র কাজ রয়েছে, সেটা হচ্ছে যে 1 নং সমীকরণে এই sin nt এবং cos nt এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। সো আমরা লিখব 1 নং এ sin nt ও cos nt এর মান বসিয়ে পাই। তো আমাদের 1 নং সমীকরণের বাম দিকে ছিল x, সো আমরা লিখে দিলাম x ইকুয়াল টু ছিল a cos nt, cos nt এর মান হচ্ছে a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b sin nt, এর মান হচ্ছে b বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখেন এখানে আপনি লিখতে পারেন a স্কয়ার বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ এই দুটি গুণ করলে হচ্ছে a স্কয়ার, প্লাস এই দুটাকে গুণ করলে হবে b স্কয়ার বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দুটি ভ্যালু থেকে আপনি a স্কয়ার √a স্কয়ার প্লাস b স্কয়ার লসাগু নিতে পারেন, তাহলে উপরে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। একটা a স্কয়ার প্লাস b স্কয়ারকে আপনি দুটি √a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারেন। √a স্কয়ার প্লাস b স্কয়ার প্রমাণ করতে হবে। সো আমরা সঞ্চার সীমা এত প্রমাণ করে দিলাম। তো যদি আপনারা ওই অঙ্কের কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব।